গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জলপদ্ম, আজ তৃতীয় পর্ব। রাত ৮টার দিকে প্রায় ১ মণ ওজনের এক কাতল মাছ নিয়ে নাসিম বাবুদের বাসায় উপস্থিত হল। রুবা চোখ কপালে তুলে বলল, এটা কি? নাসিম কড়া গলায় বলল, ফাজলামি করিস না তো রুবা, ফাজলামি করলে চড় খাবি। এটা কি বললি কোন আন্দাজে? তুই মাছ চিনিস না? চিনি, ছোট সাইজের মাছগুলো চিনি, এত বড় মাছ চিনি না। নাসিম ভাই, এটা কি তিমি মাছের বাচ্চা? এত বড় মাছ কি জন্য নাসিম ভাই? খাবার জন্যে। বটিয়ান মাছ কাটব। শুধু বটিতে হবে না, কুড়াল লাগবে। কুড়াল আছে? কুড়াল থাকবে কেন? আমরা কি কাঠুরে? কথাবার্তা শুনে সুরমা বের হয়ে এলেন। তিনি স্তম্ভিত হয়ে বললেন, এত বড় মাছ কি জন্যে? নাসিম হাসি মুখে বলল, খাবার জন্যে। অনেকদিন বড় মাছ খাই না, ভাবলাম যা থাকে কপালে, আজ একটা বড় মাছ খাবো। তোমার পাগলামি কবে কমবে বলো তো? তোমার কি বড় মাছ খাবার অবস্থা? নুন আনতে পান্তা ফুরায়। নাসিম হাসতে হাসতে বলল, আমার অবস্থা তার চেয়েও খারাপ। আমার নুনও নাই, পান্তাও নাই, তাই বলে এক আধ দিন একটা বড় মাছ খেতে পারবো না। বাবু কোথায়? টিউশনিতে গেছে। ফিরবে কখন? রুবা বলল, 10টার আগে কোনোদিন ফেরে না, আজ সকাল সকাল ফিরবে, শরীর খারাপ। ওর জন্য অপেক্ষা করলে রান্নার দেরি হয়ে যাবে, কাটা শুরু করে দিই। রুবা, যা তো ছাই নিয়ে আয়। খালা, আপনি আপনার রান্নার সমস্ত প্রতিভা ব্যয় করে মাছটা রান্না করুন তো দেখি। সুরমা কঠিন গলায় বললেন, আমার শরীরের অবস্থা তো জানো, এই অবস্থায় আমি রাত দুপুরে মাছ রাঁধতে বসতে পারবো না। আপনাকে কিছু করতে হবে না খালা, আপনি শুয়ে পড়ুন, রান্নাবান্না যা করার আমি আর রুবা মিলে করব। আমি একজন প্রথম শ্রেণীর বাবুর্চি। রুবা, হাত লাগা, মাছের ল্যাজটা চেপে ধর। মরে গেলেও আমি মাছের ল্যাজ চেপে ধরব না, হাত গন্ধ হয়ে যাবে। কাল আমার পিকনিক, গন্ধ হাত নিয়ে আমি পিকনিকে যাব? যা তাহলে চা বানিয়ে নিয়ে, খুব কড়া করে বানাবি। নাসিম ভাই, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? কারণটা কি? দারুণ একটা ব্যাপার ঘটেছে, তুই বুঝবি না। চা বানাতে বললাম, বানিয়ে আন, চা খেয়ে অ্যাকশনে নেমে যাব। এই মাছ কাটতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। সুরমা বিছানায় শুয়ে আছেন, তার শরীর এমনিতেই ভালো না। তার চেয়েও বড় কথা, নাসিমকে তিনি সহ্য করতে পারেন না। তার ধারণা, নাসিমের পাল্লায় পড়ে বাবুরাজ এই অবস্থা। শিক্ষিত MA পাস ছেলে, হকারদের মতো এই অফিস ওই অফিসে ঘুরে বেড়াচ্ছে। কোনো মানে হয়? শিক্ষিত ছেলে চাকরি করবে, 10টা 5টা অফিস করবে, তার জীবন থাকবে রুটিনে বাঁধা। এসব কি ছন্ন ছাড়া জীবন? যত বদবুদ্ধি দিচ্ছে নাসিম ছোড়া, মাছ নিয়ে ঢং দেখাচ্ছে। মাছ রান্না করবে, খাবে, তারপরে বসার ঘরে লম্বা হয়ে ঘুমিয়ে থাকবে। যে ছেলে পরের বাড়িতে এমন নির্বিকারভাবে ঘুমায়, তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। নাসিম মাছ কাটছে, নাসিমের সামনে চায়ের কাপ হাতে রুবা বসে আছে। সে কৌতূহলী চোখে মাছ কাটা দেখছে। নাসিমের মুখ হাসি হাসি। রুবা অনেকদিন নাসিমকে এমন আনন্দিত অবস্থায় দেখেনি। নাসিমের আনন্দের কারণ আছে। তার কাজ হয়েছে। রহমান সাহেবের মেয়ে সব ঘটনা চুপ করে শুনেছে এবং নাসিমকে অবাক করে দিয়ে রাগে দুঃখে কেঁদে ফেলেছে। নাসিম ভাবেওনি এই ব্যাপার হবে। মেয়েটি বলেছে, আপনি যদি মাছ এখানে রেখে যান, মাছ আমি খাবো না, রাস্তায় ফেলে দেব। বাবাকেও আপনাদের বিল প্রসঙ্গে কিছু বলবো না, মাছ আপনি দয়া করে নিয়ে যান। আজ রাতেই আমি বাবাকে যা বলার বলবো। বাবার যে এই অভ্যাস আছে আমি সন্দেহ করেছিলাম, কখনো বিশ্বাস করিনি। নাসিম রুবার দিকে তাকিয়ে বলল, রুবা, এই মাছটা পুকুরের না নদীর বল দেখি। কি করে বলবো? মাছের গায়ে তো লেখা নেই মেড ইন রিভার কিংবা মেড ইন পন্ড। অবশ্যই লেখা আছে, সেই লেখা পড়ার চোখ থাকতে হয়। নদীর রুই মাছ হয় লম্বা, এদের স্রোতের বিরুদ্ধে চলতে হয়। লম্বা না হলে এদের চলাফেরা সমস্যা। আর পুকুরের মাছগুলি হয় মোটা, গোলগাল। তোকে ভালো জিনিস শিখিয়ে দিলাম। থ্যাঙ্কস,
আরও কিছু শেখাও। বল দেখি এই মাছটা টাটকা না বাসি? বিশ্রী গন্ধ আসছে, মনে হচ্ছে বাসি। হলো না, মাছের তেলটার দিকে তাকিয়ে দেখ, ধবধবে সাদা, এর মানে টাটকা মাছ। এক টুকরা মুখে দিবি, অমৃতের মতো লাগবে। নাসিম ভাই, তুমি আজ এত খুশি কেন? খুশি হবার মতো কারণ আছে। অসাধারণ একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। আমি আমার জীবনে এমন অসাধারণ মেয়ে দেখিনি। রুবার মুখ কালো হয়ে গেল। সে নিজের অজান্তেই বড় ধরনের একটা ধাক্কা খেল। তার এই পরিবর্তন নাসিম ধরতে পারল না। ধরতে পারলে সেও চমকে উঠত। বুঝলি রুবা, মেয়েটার বাপটাকে চিনি, হারামজাদা নম্বর 3, মানুষ সমাজের কলঙ্ক। কিন্তু মেয়েটা এত ভালো যে বাপের অপরাধও মেয়ের দিকে তাকিয়ে ক্ষমা করা যায়। কি নাম মেয়ের? ভালো নাম মেহেরুন্নেসা, ডাকনাম বোধহয় তুহিন। তুহিন করে ওই বাড়ির সবাই ডাকছিল। আজই পরিচয় হলো? হ্যাঁ। অনেকক্ষণ গল্প করলে? ভেবেছিলাম মিনিট 5 গল্প করব। অবস্থা এমন দাঁড়ালো যে ঘণ্টাখানেক থাকলাম। চা খেলাম, কেক খেলাম। কেকটা অমৃতের মতো। কিছু কিছু মানুষ আছে না, প্রথম দেখাতেই মনে হয় আরে এই মানুষটাকে তো অনেকদিন ধরেই চিনি। এই মেয়েটাও সেরকম। আমার চেয়েও ভালো। নাসিম হো হো করে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, তোর ধারণা তুই একটা দারুণ মেয়ে? হ্যাঁ, আমার তাই ধারণা। মুখ এমন কালো করে ফেলেছিস কেন? ব্যাপার কি? তোমার অসাধারণ একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, মুখ আলো হয়ে আছে। আমার তো কোনো অসাধারণ পুরুষের সঙ্গে পরিচয় হয়নি। আমার পরিচয় তোমার মতো একজনের সঙ্গে, যাকে সবাই ডাকে গিট্টু। কাজেই আমার মুখ অন্ধকার। ঘরে মশলাপাতি কি আছে দেখতো। খুব ফটফটি হয়েছিস, ফটফট করে কথা। এই সেদিন এতটুকু প্যান্ট পরে খালি গায়ে ঘুরঘুর করতে দেখলাম। রুবা কঠিন গলায় বলল, নাসিম ভাই, তুমি আমাকে কখনো খালি গায়ে ঘুরঘুর করতে দেখোনি। আচ্ছা যা, দেখিনি। তুই এত রাখছিস কেন? তুমি আজে বাজে কথা বললে আমি রাখবো না? রুবা উঠে দাঁড়ালো। নাসিম বলল, যাচ্ছিস কোথায়? মশলা আছে কিনা দেখতে যাচ্ছি। রুবা রান্নাঘরে গেল না, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে কাঁদছে ফুঁপিয়ে ফুঁপিয়ে। তার এত কান্না কেন পাচ্ছে তা সে নিজেও বুঝতে পারছে না। নাসিম ভাই বলেছে একটা অসাধারণ মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছে, তাতে তার নিজের এত খারাপ লাগছে কেন? ভাগ্যিস তার এই খারাপ লাগাটা অন্য কেউ দেখতে পাচ্ছে না। দেখতে পেলে কি ভয়ঙ্কর ব্যাপার হতো। রুবা কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলাল। চোখে মুখে পানি দিয়ে এসে দেখে নাসিম বটি দিয়ে হাত কেটে ফেলেছে। রক্ত বের হচ্ছে গলগল করে। নাসিম বলল, তোর আরোগ্য নিকেতন চট করে নিয়ে এসে হাতটা বেঁধে দে। তুমি তো হাত একেবারে 2 টুকরো করে ফেলেছ। 2 টুকরো করলেও কেন জানি ব্যথা পাচ্ছি না। একটা মজার জিনিস লক্ষ্য করেছিস রুবা? মাছের রক্ত আর মানুষের রক্ত একই রকম। এইখানে দেখ, পাশাপাশি মাছের রক্ত আর মানুষের রক্ত। কোনটা কার বলতো? রুবা কিছু বলল না। ওষুধের বাক্স আনতে গেল। নাসিম কৌতূহলী চোখে মাছের এবং মানুষের রক্ত দেখছে। জামানের ফিরতে আজও দেরি হবে, গেট খোলা রাখতে বলে গেছে। কি করছে সে জয়দেবপুরে? বাড়ি বানানো শুরু করেছে নাকি? কোত্থেকে পাচ্ছে এত টাকা? হারানো মানিব্যাগের কথা এর মধ্যে একবারও তোলেনি। হয়তো সে ভুলেই গেছে। ভুলবে কিভাবে? মানিব্যাগটা তো তার কাছেই। সে লুকিয়ে রেখেছে তার সুটকেসে। যদি জামান কোনো কারণে তার সুটকেস খুলে ফেলে তখন কি হবে? ভয়ঙ্কর কোনো কাণ্ড যে হবে তা সে জানে। সেই ভয়ঙ্কর মানে কিরকম ভয়ঙ্কর? মাঝে মাঝে ইলারও ইচ্ছে করে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটে যাক, দেখা যাক সে কি করে। জামানের রাগ ভয়ঙ্কর। রাগের সময় সে এমনভাবে তাকায়, এমন ভঙ্গি করে যে ইলাকে হতভম্ব হয়ে যেতে হয়। ইলা রাগ করে না, দুঃখিত হয় না, সে শুধু অবাক হয়ে দেখে।
বিস্ময়বোধটাই তার প্রধান হয়ে দাঁড়ায়। একদিন জামান রেগে গিয়ে এমন ভঙ্গি করল যে ইলার মনে হলো তাকে চড় মারতে আসছে। যদি সত্যি সত্যি চড় মেরে বসত তাহলে কি বিশ্রী ব্যাপার হতো। অথচ ঘটনা কিছুই না। জামান বাথরুমে ঢুকে দেখেছিল বেসিনের উপর একটা আংটি, ইলার আংটি। সেই আংটি খুলে হাত ধুয়েছিল, তারপর আর পড়তে মনে নেই। এমন কোনো ভয়ঙ্কর ঘটনা না, কিন্তু জামান কি বিশ্রী কাণ্ড করল। হাত উঁচিয়ে ছুটে এলো, কাণ্ডজ্ঞান নেই তোমার, কাণ্ডজ্ঞান নেই। ইলার বয়স 24। এই 24 বছরের জীবনে সে প্রথম একজনকে দেখল যে হাত উঁচিয়ে তাকে মারতে আসছে। আংটি ফেলে আসায় যে মানুষ এমন করেছে, সে যদি শোনে ইলার সুটকেসে তার মানি ব্যাগ, মাঝে মাঝে সেখান থেকে টাকা বের করে সে খরচ করে, তাহলে কি করবে? তার চেয়েও ভয়ঙ্কর কিছু ইলা শোনাতে পারে। এমন ভয়ঙ্কর কিছু যা শোনার পর ওই মানুষটা হাত উঁচিয়ে তাকে মারতে আসবে না, কারণ তার সেই ক্ষমতা থাকবে না। সে অবাক বিস্ময়ের চোখ বড় বড় করে ইলাকে দেখবে, কিংবা মাথা ঘুরে নিচে পড়ে যাবে, মুখ দিয়ে ফেনা বের হবে। টিভিতে ম্যাকগাইভার শুরু হবার পর ইলা নিচে নামল। ম্যাকগাইভারের কাণ্ড কারখানা দেখবে না। ভয়ে বুক ধড়ফড় করাটা তাহলে আবার শুরু হতে পারে। গেট খোলা রাখার কথা হাসানকে বলে আসতে হবে। পেছনের বাড়ির ওই ঘটনার পর 10টা বাজার আগেই গেট বন্ধ করে দিচ্ছে। হাসানকে পাওয়া গেল না। সে বেশিরভাগ সময়ই বারান্দায় ক্যাম্প খাট পেতে ঘুমোয়। ঝড় বৃষ্টির সময়ও একই জায়গা, তখন পর্দার মতো কি যেন দেয়। এই ছেলেটার জন্য বাড়ির ভেতরে কোনো জায়গা হয়নি। আজ ঝড় না হোক বৃষ্টি হবে। অসহ্য গরম পড়েছে। আকাশ মেঘলা, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। ইলা বাড়িওয়ালার স্ত্রীকে বলে আসতে গেল, বৃষ্টির মধ্যে জামান এসে যদি দাঁড়িয়ে থাকে আর যদি গেট খোলা না হয়, তার পরবর্তী অবস্থা কি হবে চিন্তা করা যায় না। বাড়িওয়ালার স্ত্রী সুলতানা খেতে বসেছেন। আজ তাকে অন্য দিনের চেয়েও মোটা লাগছে। গলার চামড়া থলথল করছে। ব্লাউজের বোতাম লাগাননি, তার দিকে তাকানো যাচ্ছে না। ইলাকে দেখে বললেন, বসে যাও তো মা, 4টে ভাত খাও আমার সঙ্গে। রূপচাঁদা শুটকির 2 পেঁয়াজা, ঝালঝাল করে রাঁধা, খেয়ে দেখো। ইলা বলল, আরেকদিন খাবো, আজ রাতে গেটটা একটু খোলা রাখতে হবে, হাসানকে যদি বলে দেন। দেব, বলে দেব। আরেকটা কাজ আছে, অন্তুকে ডাক্তার দেখাতে হবে। চিন্তা করো না তো, হাসান নিয়ে যাবে। সারাদিন তো ঘরে বসেই ঝিমায়। ওই দিন মগবাজার যাবে, আমার কাছে রিক্সা ভাড়া চায়। চিন্তা করে দেখো কত বড় সাহস। মগবাজার কি এমন দূর? গাধা, তুই হেঁটে চলে যা, এত বাবুয়ানা কিসের? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা শুনতে ভালো লাগছে না, আবার চলেও যাওয়া যাচ্ছে না। খাওয়া বন্ধ রেখে একজন এত আগ্রহ নিয়ে গল্প করছে, তার সামনে থেকে উঠে চলে যাওয়া যায় না। বসো না মা, দাঁড়িয়ে আছো কেন? অন্তু একা আছে। থাকুক না। একটা জিনিস তোমার মধ্যে দেখি যেটা আমার পছন্দ না, কাজের লোক তুমি মাথায় তুলে রাখো। কেন? কাজের লোক থাকবে কাজের লোকের মতো। কয়েকদিন আগে দেখলাম রিক্সা করে যাচ্ছ, চাকরছোনা বসে আছে তোমার পাশে। সে বসবে নিচে, পায়ের কাছে। পাশে বসালে এরা কোলে বসতে চাইবে। খালা, এখন যাই। আহা, বসো না, পেপসি আছে, পেপসি খাবে? খাও একটা পেপসি। ও রত্না, পেপসি দে। ইলাকে বসতে হলো, পেপসির গ্লাস হাতে নিতে হলো। সুলতানা গলা নিচু করে বললেন, পেছনের বাড়ির ঘটনা পত্রিকায় উঠেছে, দেখেছ? ব্যাপার সব ফাঁস করে দিয়েছে। রেপ কেস। হেডিং ছিল গৃহবধূ ধর্ষিতা। আমি মেয়েটাকে দেখতে গিয়েছিলাম। হাজব্যান্ডটা খুব চালাক। আমাকে বলে কি, খালামা দেখেন না, পত্রিকায় বানিয়ে বানিয়ে কি সব লিখেছে। এখন কাউকে মুখ দেখাতে পারি না। আমি মানহানির মামলা করব, হাত কড়া পরাবো। 2জন অ্যাডভোকেটের সঙ্গে আলাপও করেছি। বুঝলে ইলা, ইতং বিতং কথা বলেই যাচ্ছে। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? পত্রিকায় কি উঠেছে সেই ঘটনার সবটা ইলাকে শুনতে হলো। সুলতানা ফিসফিস করে বললেন, আরও আছে ঘটনা। এত বড় ঘটনা ঘটল আর মেয়ে সাড়া শব্দ করল না, চুপ করে রইল। এর কারণ কি?
চিৎকার দিলেও তো 10 জনে শুনত। কিছু মেয়ে আছে এসব পছন্দ করে, তারা চায় রেপ্ট হতে, একজনে মন ভরে না। ইলা বলল, খালা আমি উঠি। বসো না, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তোমার ছোট বোনটাকে ওই দিন দেখলাম, মুখের কাটিং ভালো, রং ময়লা। রং ভালো হলে আমার ছেলেটার জন্য বলতাম, কালো মেয়ে বিয়ে করিয়ে কি হবে। ইলা উঠে পড়ল, আর বসে থাকা যায় না। টুকটুক করে কে যেন দরজায় টোকা দিচ্ছে। ইলার বুক ধক করে উঠল। তার কি বৃষ্টি কোনো অসুখ হয়েছে? দরজার সামান্য টোকায় পৃথিবীর কেউ এমন চমকে ওঠে না। সে চমকাচ্ছে কেন? ভাবি। কে? ভাবি, আমি হাসান। আপনি নাকি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, খুঁজছিলাম। ইলা দরজা খুলতে খুলতে বলল, তোমাকে না একবার বলেছি আপা ডাকতে, আজ আবার ভাবি ডাকছ? দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। হাসান খুব অস্বস্তি নিয়ে ভেতরে ঢুকল। ইলা বলল, ভাই, আমাকে আরেকটা কাজ করে দিতে হবে। অন্তুর মুখের অবস্থা দেখো, ফুলে টুলে কি হয়েছে। ডাক্তারের কাছে একটু নিয়ে যাবে? জি আচ্ছা। ওই দিনের কিছু টাকা পাওনা ছিল, ওই টাকাও তো নাওনি। এখন দিয়ে দিন। আরেকটা কাজ করে দিতে হবে, অন্তু মিয়ার জন্য একটা মশারি কিনে দিতে হবে, সিঙ্গেল মশারি। কত লাগে সিঙ্গেল মশারি তুমি জানো? জি না। তোমাকে একটা 500 টাকার নোট দিচ্ছি, তোমার টাকাটা এখান থেকে রেখে দেবে, অন্তুকে ডাক্তার দেখাবে আর একটা সিঙ্গেল মশারি কিনবে। মশারি কি এখনই কিনব? দোকান বোধহয় বন্ধ হয়ে গেছে। কাল সকালে কিনে দিলে হবে। জি আচ্ছা। বসো না, একটু চা খেয়ে যাও। আমি চা খাই না ভাবি। আচ্ছা, তোমার জন্য একদিন ভালো কিছু বানিয়ে রাখব। আজ দেরি না করাই ভালো, দেরি করলে হয়তো ডাক্তার পাবে না। হাসান অন্তুকে নিয়ে নেমে গেল। রাত 10টার মতো বাজে। পুরো ফ্ল্যাটে ইলা একা। তার বুক আবার ধকধক করা শুরু করেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটবে, খুব ভয়ঙ্কর কিছু। পেছনের ফ্ল্যাটে যেমন ঘটেছিল তেমনি কিছু। প্রথমে দরজায় টকটক শব্দ হবে। ইলা বলবে, কে? বাইরে থেকে খুব মিষ্টি গলায় একটি ছেলে বলবে, আপা, আমি টিএনটির পিয়ন, টেলিগ্রাম নিয়ে এসেছি। ইলা বলবে, দরজা তো খোলা যাবে না, আপনি দরজার নিচ দিয়ে দিন। আপা, আর্জেন্ট টেলিগ্রাম, সই করে রাখতে হবে। ইলা দরজা খুলবে। তারপর কি? ইলা ঘামতে লাগল, বুক শুকিয়ে কাঠ। কখন আসবে হাসান? বেশি দেরি নিশ্চয়ই করবে না। ইলা বারান্দায় দাঁড়িয়ে রইল। বারান্দা থেকে রাস্তার এক অংশ দেখা যায়। বারান্দায় দাঁড়িয়ে থাকতেও তার খারাপ লাগছে। বারান্দার রেলিংটা নিচু, এখানে দাঁড়ালেই তার কেন জানি লাফিয়ে নিচে পড়ে যেতে ইচ্ছে করে। জামান ফিরল রাত 12টায়, হাতে কফির একটা কৌটা। বিরস গলায় বলল, কফি বানাতে পারো? ইলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জামান বলল, হ্যাঁ বা না বলো, মাথা নাড়াতাড়ি কেন? ভালো করে কফি বানাও, আমি রাতে ভাত খাবো না, খেয়ে এসেছি। আচ্ছা। ইলা কফি বানাতে চলে গেল। সে নিজে না খেয়ে অপেক্ষা করছিল। খিদে মরে গেছে। একা একা এত রাতে খেতে বসার অর্থ হয় না। জামান অনেক সময় নিয়ে গোসল সেরে বের হল। বারান্দায় অন্তু মিয়ার বিছানা, নতুন মশারি খাটানো হয়েছে। জামান বলল, মশারি কোথায় পেলে? কিনেছি, হাসানকে বলেছি, হাসান কিনে দিয়েছে। টাকা? ভাই আমাকে কিছু টাকা দিয়েছে। কিছু মানে কত? অল্প। অ্যামাউন্টটা বলতে অসুবিধা আছে? 500 টাকা। তুমি টাকা চেয়েছিলে? না। না চাইতেই 500 টাকা দিয়ে দিল? ভাইয়ার যখন হাতে টাকা পয়সা হয় তখন সবাইকে কিছু কিছু দেয়। ওনার হাতে এখন টাকা পয়সা হয়েছে? ইলা জবাব দিল না। কফির কৌটা নিয়ে রান্নাঘরে ঢুকল। আবার তার বুক ধড়ফড় করছে। মিথ্যা কথাটা কি ধরা পড়ে যাবে? সেই সম্ভাবনা কতটুকু? খুব অল্প। জামান যাত্রাবাড়িতে কখনো যায় না।
ভাইয়ার সঙ্গে তার দেখা হবার সম্ভাবনা নেই বললেই হয়। আর দেখা হলেও জামান নিশ্চয়ই টাকার প্রসঙ্গ তুলবে না। এতটা নিচে সে কি নামবে? ইলা 2 কাপ কফি বানিয়েছে। জামান নিজের কাপে চুমুক দিচ্ছে। ইলা কাপ সামনে নিয়ে চুপচাপ বসে আছে। তার খেতে ইচ্ছা করছে না, বরং কেমন বমি বমি লাগছে। জামান বলল, 500 টাকা পেয়েই অন্তুর জন্য নেটের মশারি, লেপতোষক এসব কিনে ফেলেছ? কোলবালিশ কিনেছ নাকি এই আইটেম বাদ পড়েছে? শুধু মশারি কিনেছি। বাড়াবাড়ি করা তোমাদের সব ভাই বোনদের একটা স্বভাব। নিজে খেতে পায় না, শঙ্করকে ডেকে আনে। বাড়াবাড়ি না করলে হয় না? ইলা বসে আছে চুপচাপ। এই মানুষটার কথা এখন আর তার শুনতে ইচ্ছা করছে না। সে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে, চেষ্টা করছে যেন কিছুই তার কানে না আসে। কাজটা কঠিন, সবসময় পারা যায় না, মাঝে মাঝে পারা যায়। নিয়মটা খুব সহজ। যার কথা শুনতে ইচ্ছা করে না তার দিকে তাকাতে হয়, কিন্তু কখনো তার চোখের দিকে নয়, ভুলেও না। তাকাতে হয় মানুষটার ভুরুর দিকে, ভাবতে হয় অন্য কিছু, এমন কিছু যা ভাবতে ভালো লাগে। এই মুহূর্তে ইলা ভাবছে বি করিম সাহেবের কথা। ঠিকানা খুঁজে খুঁজে ইলা এক বিকেলে কলতাবাজারে উপস্থিত হল। ভদ্রলোক দরজা খুলে রুক্ষ গলায় বললেন, কে? কি চাই? বি করিম সাহেবকে খুঁজছিলাম। আমি বি করিম। ব্যাপার কি? আপনি কি আমাকে চিনতে পারছেন? আমার কি চেনার কথা? জি, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। দেখা হলেও তুমি যখন আমাকে চিনতে পারোনি, আমি তোমাকে চিনব এটা ভাবছ কেন? বাদ দাও এই প্রসঙ্গ। কেন এসেছ? আমি টাকাটা দিতে এসেছি। কিসের টাকা? একবার আপনি আমার রিক্সা ভাড়া দিয়েছিলেন। আমি তোমার রিক্সা ভাড়া দিতে যাব কেন? কি কর্কশ কথাবার্তা! খালি গায়ে দরজা খুলেছে, কোনো বিকার নেই, খালি গায়ে দাঁড়িয়ে আছে। কেউ কি পারে একজন তরুণীর সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে? কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই। আর তুমি তুমি করেই বা ভদ্রলোক বলছেন কেন? ইলা তার হ্যান্ডব্যাগ খুলে টাকা বের করতে করতে বলল, আপনি সত্যি সত্যি চিনতে পারছেন না? আমরা 2 বোন ছিলাম, আমার ছোট বোনটা কাঁদছিল। ও আচ্ছা, ইয়েস, মনে পড়েছে, বাইতুল মোকাররমে। জি। কত টাকা দিয়েছিলাম? 20। গুড, দাও টাকাটা দাও, কাজে লাগবে। হাত খালি, পারলে আরো কিছু বেশিও দিতে পারো। আছে? ইলা ভাবল লোকটা ঠাট্টা করছে, কিন্তু ঠাট্টা না, তিনি সত্যি সত্যি চাইছেন। ইলা একটা 50 টাকার নোট বাড়িয়ে দিল। তিনি বিন্দুমাত্র সংকোচ না করে নিলেন। এসো, খানিক্ষণ বসো, চা খেয়ে যাও। জি না। না কেন? খেয়ে যাও। আসো আসো, ভেতরে ঢুকে পড়ো, আমি চায়ের কথা বলে আসি। ভদ্রলোক লুঙ্গি পরা অবস্থাতেই টাকা নিয়ে চলে গেলেন। হয়তো চায়ের কথা বলতে গেলেন। ইলা ভেতরে ঢুকল না, আবার চলেও গেল না, দাঁড়িয়ে রইল। ভদ্রলোক দ্রুত ফিরে এসে বিরক্ত গলায় বললেন, দাঁড়িয়ে আছো কেন? দরজা তো খোলাই ছিল, এসো। ঘর বেশ গুছানো, তবে মেঝেতে একটা বিশাল পাটি পাতা, বড় একটা খাতা পড়ে আছে, খাতার পাশে 2-3টে কলম। আপনি লিখছিলেন? হ্যাঁ। কি লিখছিলেন? সিনেমার স্ক্রিপ্ট, ওটাই আমার পেশা। লেখক হবার ইচ্ছা ছিল, তা হওয়া গেল না, হয়ে গেলাম স্ক্রিপ্ট রাইটার। ছবি দেখো তুমি? খুব বেশি না। জিন্দেগি দেখেছ? জি না। না দেখে ভালো করেছ, দেখলে হলের মধ্যে বমি করে ফেলতে। আমি নিজেই লিখে শেষ করবার পর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেছি। ইলা খিলখিল করে হেসে ফেলল। ভদ্রলোক অবাক হয়ে বললেন, তোমার হাসি তো সুন্দর, দাঁতও সুন্দর, অভিনয় করবে? ইলা হকচকিয়ে গেল, বলে কি এই লোক? ভদ্রলোক হড়বড় করে বললেন, অভিনয় করবার ইচ্ছে হলে আমাকে বলবে। আমার কথা মজিদ আলী ফেলে না। 2 জন নায়িকা আমি মজিদকে দিয়েছি, 2টাই হিট।
একজনের সাইনিং মানি এখন 1 লাখ। শুনেছি খুব দেমাগ হয়েছে, তবে আমাকে এখনো খাতির করে, দেখা হলে পা ছুঁয়ে সালাম করে। চা চলে এলো। ভদ্রলোক পিরিচে ঢেলে চা খেতে লাগলেন। খানিকক্ষণ শীষ দেবার ভঙ্গি করলেন। ঠোঁট সূচালো করে ফুঁ দিচ্ছেন। লাভ হচ্ছে না, শব্দ হচ্ছে না। ভদ্রলোক খানিকটা বিরক্ত হলেন। বিরক্তি ঝেড়ে ফেলে বললেন, মজিদ আলী সেদিন বলছিল অনেকদিন তো হলো, আরেকটা নায়িকা দিন, দেখে হিট করে কিনা। আমি বলেছি দেব। তোমার যদি অভিনয়ের শখ থাকে বলবে, লজ্জার কিছু নেই। আমার কোনো শখ নেই। শখ না থাকলে ভিন্ন কথা। ইলা বলল, আমি এখন উঠি? আচ্ছা ঠিক আছে, এসো আরেকদিন, বাড়তি টাকা ফেরত নিয়ে যাবে। আমি ঋণ রেখে মরতে চাই না। জি আচ্ছা, আরেকদিন আসব। সপ্তাহখানেক পরে এসো, এর মধ্যে লেখা শেষ হয়ে যাবে, গল্পটা পড়ে শোনাব। নাম কি তোমার? ইলা খানিকক্ষণ ইতস্তত করে বলল, পরি। পরি? জি পরি। সত্যি? নাম নিয়ে মিথ্যা কেন বলবো? তাও তো ঠিক, নাম নিয়ে মিথ্যা কেন বলবে? আমি খুবই অবাক হয়েছি, বুঝলে। আমি যে স্ক্রিপ্টটা লিখছি তার নায়িকার নামও পরি। তোমার কি বিশ্বাস হচ্ছে, নাকি ভাবছো বানিয়ে বলছি? বিশ্বাস হচ্ছে। হুম, বিশ্বাস হচ্ছে না, তোমার মুখ দেখেই বুঝতে পারছি। নাও, এই পৃষ্ঠাটা পড়ো, পড়লেই বুঝতে পারবে। গোটাটা পড়তে হবে না। ইলা পৃষ্ঠাটা হাতে নিল, চোখের সামনে ধরল, পড়ল না। পড়তে ইচ্ছা করছে না। কি, আমার কথা বিশ্বাস হলো? জি। আমার কাহিনীর পরই নাচ জানে, গান জানে, রাইফেল চালাতে জানে, আবার বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষায় ফার্স্ট হয়। যে সেকেন্ড হয় তার চেয়ে 100 নম্বর এগিয়ে থাকে। পরি কি নায়িকা? না, পরি নায়িকা না, নায়িকার ছোট বোন। নায়িকার ছোট বোনেরই এই অবস্থা। নায়িকার অবস্থা চিন্তা করো। ভদ্রলোক হেসেই যাচ্ছেন। ইলা হাসছে না। তার কেন জানি হাসি আসছে না, বরং ভয় ভয় লাগছে। মনে হচ্ছে মানুষটা ঠিক সুস্থ নয়। একজন সুস্থ মানুষ এত দীর্ঘ সময় ধরে এমনভাবে হাসে না। ইলা বলল, আমি যাই। আচ্ছা যাও। সে ঠিক করে রেখেছিল আর কোনোদিন যাবে না, কিন্তু 10 দিনের মাথায় আবার গেল। তিনি বাসাতেই ছিলেন। সেদিন আর খালি গায়ে না, নতুন মটকার পাঞ্জাবি। পাঞ্জাবির বোতামগুলি বোধহয় সোনার, ঝিকঝিক করছে। তার গা দিয়ে ভুর ভুর করে আতরের গন্ধ বেরোচ্ছে। ইলা বলল, আমাকে চিনতে পারছেন? ভদ্রলোক শুকনো গলায় বললেন, চিনতে পারছি, এখন যাও, বিরক্ত করো না, অন্য একদিন এসো। লজ্জায় অপমানে ইলার চোখে প্রায় পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে নিজেকে সামলাল। ভদ্রলোক বিরস মুখে বললেন, মজিদ আলীকে তোমার কথা বলেছি, তবে ব্যাটা ইন্টারেস্টেড না, শুধু হুঁ হুঁ করে। অবশ্য একেবারে আশা ছেড়ে দেওয়ার কিছু নেই। আমি আবার বলবো, পরে এসে খোঁজ নিয়ে যেও। ইলা বলল, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, কি খোঁজ নিয়ে যাব? নায়িকা হিসেবে তোমার কোনো সুযোগ হয় কি না? আমি সুযোগের জন্য তো আপনার কাছে আসিনি। কি জন্য এসেছ? আচ্ছা, কি জন্য এসেছ পরে শুনব, আজ যাও, আমি বেরোব। ইলা চলে এলো। বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি নেমেছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে অন্তুর কান্নার শব্দ কানে আসছে। ছেলেটার একই অবস্থা হল। ইলা তার কাছে গেল, ফিসফিস করে বলল, এত শব্দ করে কাঁদিস না রে অন্তু, ওনার ঘুম ভেঙে যাবে। অন্তুর সঙ্গে সঙ্গে কান্না থামাল। ইলা অন্তুর গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর। ইলা পেছনের বারান্দা এসে দাঁড়াল। 6B ফ্ল্যাটে আলো জ্বলছে, শুধু একটা ঘরে না, সব কটা ঘরে। এত রাত পর্যন্ত এরা জেগে আছে কেন? কালো দেখেছে অনেক রাত পর্যন্ত ওই বাড়ির ফ্ল্যাটে আলো জ্বলছে। মেয়েটা এখন বোধহয় বাতি নিভিয়ে ঘুমোতে পারে না। তাদের উচিত এই পাড়া ছেড়ে চলে যাওয়া। বোকা মেয়েটা কেন এখনো পড়ে আছে? কি আছে এখানে?
আজকের দিনটা শুরু হয়েছে খুব খারাপভাবে। সকাল থেকেই বিরাট এক ঝামেলা। অন্তু জ্বরে অচেতন, তার মুখ দিয়ে লালা ভাঙছে। হাসান এসে তাকে কোলে করে নিচে নামিয়েছে, রিকশা করে হাসপাতালে নিয়ে যাবে। ইলা জামানকে বলল, তুমি যাও না একটু সাথে। জামান মহা বিরক্ত হয়ে বলল, আমি সাথে কি করব? জ্ঞান নেই, আমার কেন জানি ভয় লাগছে। না হয় আমি সঙ্গে যাই? তোমার যাবার দরকার নেই, যা করার ওই করবে। ভ্যাবদা ধরনের ছেলে, এরা কাজ গোছাতে ওস্তাদ। ডাক্তারদের হাতে পায়ে ধরে দেখবে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ইলার মনটা খারাপ হয়ে গেল। কি ধরনের কথাবার্তা! পরের বাড়ির একটা ছেলে এত ছোটাছুটি করছে, অথচ লোকটার এতটুকু গরজ নেই। দিব্যি শার্ট প্যান্ট পরছে। যদি ছেলেটার কিছু হয়, অবস্থা আরও খারাপ হলে তো আত্মীয় স্বজনদের খবর দিতে হবে। আমি বেরোচ্ছি, বুঝলে? তেমন কিছু হলে বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করে দিও। আর ভয়ের কিছু নেই, ওয়ার্কিং ক্লাসের লোকেদের এত অল্পতে কিছু হয় না। দু একটা স্যালাইন ট্যালাইন পড়লেই চাঙ্গা হয়ে উঠবে। ওর আত্মীয়দের খবর দেওয়া দরকার না? পাগলের মতো কিসব কথা যে তুমি বলো! ওর আত্মীয় স্বজন আমি পাবো কোথায়? এদের কি কোনো ঠিকানা আছে, না পোস্ট বক্স নাম্বার আছে? শোনো, হাসানকে বলে রেখো গেট যেন খুলে রাখে। অফিস থেকে আবার যেতে হবে যাদবপুরে। ফিরতে দেরি হবে? হ্যাঁ হবে, গেট খোলা রাখতে বলবে। দারুণ দুশ্চিন্তায় ইলার সময় কাটতে লাগল। তার মনে হচ্ছে এক্ষুনি হাসান রিকশা নিয়ে ফিরে এসে বলবে, ভাবি, রাস্তার মধ্যেই কাণ্ড হয়েছে, মরে গেছে বুঝতে পারিনি, এখন কি করব? হাসান 11টার দিকে ঘামতে ঘামতে ফিরে এলো। সে অসাধ্য সাধন করেছে, অন্তুকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে। 1 নম্বর ওয়ার্ডে আছে ভাবি, সিট নেই, বারান্দায় শুইয়ে রেখেছে। সিট হলে বিছানায় তুলে দেবে। জমাদারকে 10টা টাকা দিয়েও এসেছি, বকশিস। জমাদার টমাদার এরা অনেক কিছু করতে পারে। জ্ঞান এসেছে? হ্যাঁ এসেছে, আসার সময় দেখে এসেছি, কথা বলছে, স্যালাইন দিচ্ছে। ডাক্তার সাহেব বললেন ভয়ের তেমন কিছু নেই। তুমি আমার বিরাট উপকার করেছ ভাই। ভর্তি করাতে খুব ঝামেলা হয়েছে, কেউ কোনো কথা শোনে না। এদিকে অচেতন এই ছেলে নিয়ে আমি কি করি? আমার আবার অল্পতেই চোখে পানি এসে যায়। চোখে পানি এসে গেল, তাই দেখে একজন ডাক্তার ব্যবস্থা করলেন। ডাক্তারদের মধ্যেও ভালো মানুষ আছে ভাবি। তা তো আছেই। ডাক্তার সাহেব ভেবেছেন অন্তু আমার ভাই, আমি তার ভুল ভাঙাইনি। ভাই ভেবেছে ভাবুক, কাজের ছেলে শুনলে হয়তো গা করবে না। এসো হাসান, ভেতরে এসে বসো। কিছু খাবে? জি না। একটু কিছু খাও। এসো লক্ষ্মী ভাই। হাসান লজ্জিত মুখে ভেতরে ঢুকল, নিচু গলায় বলল, কোনো চিন্তা করবেন না ভাবি, দুপুরবেলা আমি আবার যাব। ইলা বলল, হাসপাতাল থেকে কি খাবার দাবার দেয়? তা দেয়। আমি 3 টাকা দিয়ে একটা ডাব কিনে দিয়ে এসেছি। 5টা টাকা বেঁচে ছিল, ওর হাতে দিয়ে হেঁটে চলে এসেছি। সে কি? খামোকা টাকা খরচ করে কি লাভ বলেন? তাছাড়া হাঁটতে আমার ভালোই লাগে। ইলা হাসানকে চা বিস্কিট এনে দিল। হাসান মাথা নিচু করে খাচ্ছে, এক পলকের জন্যও এদিক ওদিক তাকাচ্ছে না। তার পরনে আকাশি রঙের একটা শার্ট। শার্টটা নতুন, তবে পেটের কাছে পয়সা সাইজের একটা পোড়া দাগ আছে। হাসান একটা হাত সবসময় সেখানে দিয়ে রেখেছে। বেচারার শার্ট বোধহয় এই একটাই, সবসময় এই একটা শার্টই গায়ে দিতে দেখা যায়। ইলা মনে মনে ঠিক করে ফেলল আজই সে একটা শার্ট কিনবে, খুব সুন্দর একটা শার্ট। ভাবি যাই। আচ্ছা ভাই এসো, আমি দুপুরে আবার যাব, আপনি চিন্তা করবেন না ভাবি। হাসান পুরোপুরি চলে গেল না, দরজার বাইরে দাঁড়িয়ে পড়ল। ইলা বলল, কিছু বলবে? ভাবি, আপনি ভাইজানকে আমার জন্য একটা চাকরির কথা বলবেন, যে কোনো চাকরি, ছোট হলেও ক্ষতি নাই। ইলা বিস্মিত হয়ে তাকিয়ে আছে। হাসান মেঝের দিকে তাকিয়ে বলল,
এখানে আর থাকতে পারছি না ভাবি। প্রেসের সীসা চুরি হয়েছে, সবাই বলছে আমি চুরি করেছি। আমার কোথাও যাবার জায়গা নেই। আচ্ছা, আমি ওকে বলবো, অবশ্যই বলবো, আজই বলবো, কিন্তু ও বোধহয় কিছু করতে পারবে না। আপনার আর কেউ নাই চেনা? খুব ছোট চাকরি হলেও আমার কোনো অসুবিধা নাই। ইলাকে স্তম্ভিত করে দিয়ে এত বড় একটা পুরুষ মানুষ হাউমাউ করে কাঁদতে লাগল। ইলা কি বলবে বুঝে উঠতে পারছে না। হাসান নিজেকে সামলে নিল। হঠাৎ কেঁদে ফেলাতে তার নিজেরই লজ্জা লাগছে, অস্বস্তি ঢাকতে পারছে না। ইলা পরিস্থিতি সহজ করার জন্য হাসি মুখে বলল, তোমাকে বলেছিলাম আমাকে আপা ডাকতে, তুমি কিন্তু ভাবি বলে যাচ্ছ। মনে থাকে না। মনে না থাকলে তো হবে না, মনে থাকতে হবে। হাসান চলে যেতে ধরল। ইলা দরজা খুলে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে হাসান আরো কিছু বলতে চায়, বলার সাহস পাচ্ছে না। ইলা বলল, কিছু বলবে? হাসান হড়বড় করে বলল, আমার সম্পর্কে কিছু শুনেছেন আপা? না, কি শুনব? পরে বলবো, আজ যাই আপা, বাজারে যেতে হবে। অনেকদিন পর ইলা আজ আবার ঘুরতে বের হয়েছে। ফ্ল্যাট তালা বন্ধ। হাসানকে বলা আছে সে লক্ষ্য রাখবে। রাত করে ফিরলেও আজ কোনো সমস্যা নেই। জামানের ফিরতে দেরি হবে। জয়দেবপুরে এই মানুষটা কি করছে? কে জানে কি করছে, এখন আর জানার আগ্রহ হচ্ছে না। ইলা আজ কোথায় যাবে কিছু ঠিক করেনি। রিকশায় উঠে ঠিক করবে। বেশ কিছু টাকা সঙ্গে নিয়েছে। কত সে নিজেও জানে না, গুনে নেয়নি। জামানের মানিব্যাগ থেকে চোখ বন্ধ করে কয়েকটা নোট তুলে নিয়েছে। ইলা ঠিক করে রেখেছে সব কটা টাকা আজকে খরচ করবে। আবার ফ্ল্যাটে ফিরে আসবে খালি হাতে, সঙ্গে কিছু থাকবে না। কিছু থাকলে জামান টের পেয়ে যাবে। ভাইয়ার জন্য কোনো একটা উপহার কিনতে পারলে ভালো হতো। তা কেনা যাবে না। ভাইয়া কোনো এক প্রসঙ্গে জামানকে বলে ফেলতে পারে। তাদের বাড়ির কারোর জন্যই কিছু কেনা যাবে না। কি বিশ্রীর সমস্যায় ইলা পড়েছে। টাকা আছে, কিন্তু খরচ করতে পারছে না। কোথায় যাওয়া যায়? ভূতের গলিতে জামানের বড় বোন থাকেন। হঠাৎ তার বাসায় গিয়ে উপস্থিত হলে কেমন হয়? ভদ্রমহিলা চমকে উঠবেন, কারণ তাদের বাড়িতে যাওয়া ইলার নিষেধ। জামান বিয়ের পরদিনই বলেছে, আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না। আমার বড় বোন যদি আসে দরজাও খুলবে না, দরজা খোলাও নিষেধ। কেন? আমি তাদের পছন্দ করি না। তারা কি করেছে? এত ইতিহাস বলতে পারবো না। পছন্দ করি না, ব্যাস। চাই না এদের সঙ্গে কোনো রকম যোগাযোগ থাকুক। জামানের বড় বোনকে অবশ্য ইলার বেশ পছন্দ হয়েছিল। মোটামুটি মানুষ, চোখে ভীত ভীত ভাব, অকারণেই চমকে উঠছেন। তিনি ইলাকে একটু আড়ালে ডেকে নিয়ে বললেন, আমি ভূতের গলিতে থাকি। ভূতের গলিতে ঢুকেই একটা ওষুধের দোকান, ডেল্টা ফার্মেসি। ফার্মেসির উল্টা দিকে 3 তলা বাড়ি, দোতলায় থাকি। মনে থাকবে? থাকবে। ফার্মেসিটার নাম কি বলো তো? ডেল্টা ফার্মেসি। তুমি আসবে তো? আসব। জামানকে না জানিয়ে আসবে। জামানকে বললে সে আসতে দেবে না, অকারণে রাগ করবে। কি দরকার? ইলার বিয়ের সময় জামানের বড় বোন ছাড়াও বাজিতপুর থেকে জামানদের অনেক আত্মীয় স্বজন এসেছিলেন। জামানের বাবা এসেছিল। ভদ্রলোকের চোখ নষ্ট হয়ে গেছে, হাত ধরে ধরে চলাফেরা করাতে হয়। জামান তাকে বলল, আপনি কি জন্য এসেছেন? তিনি থতমতে খেয়ে বললেন, বিবাহ দেখতে আসলাম। আপনি তো চোখেই দেখেন না, বিবাহ দেখবেন কি? খামোখা বাজে ঝামেলা করেন। আসা যাওয়ার খরচ আছে না? যাওয়ার সময় তো ভাড়াও দিতে হবে, হবে না? হবে। তাহলে এতগুলো মানুষ নিয়ে এসেছেন, থাকবেন কোথায়? তোমার এখানে থাকবো, আর যাব কই? 2 রুমের ফ্ল্যাট, থাকবেন বললেই তো আর হয় না। এরকম উল্টাপাল্টা কাজ আর করবেন না। আপনি থাকতে চান থাকুন, অন্যদের আমি হোটেলে দিয়ে আসব। তাহলে আমাকেও হোটেলে দিয়ে আসো,
সবাই একসঙ্গে থাকি। সেটাও মন্দ না। জামানের বাবা হোটেল থেকেই বাড়ি চলে গেলেন। প্রতি 15 দিন পরপর চিঠি লেখেন। জামান সেসব চিঠির বেশিরভাগই পড়ে না। হাতের চিঠি দিলে হাই তুলে বলে, ফেলে দাও, কি লেখা আমি জানি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? গত সপ্তাহে মানি অর্ডার পাইয়াছি, টাকার পরিমাণ আরও কিছু বাড়াও। দ্রব্যমূল্য অত্যধিক বৃদ্ধি পাইয়াছে। ইলা কিছু কিছু চিঠি পড়েছে। আসলেই তাই, চিঠিগুলিতে টাকা পয়সা ছাড়া অন্য কোনো কিছুরই উল্লেখ নেই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জলপদ্ম। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।